সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পাকিস্তান কি আবারও ইতিহাসের সবচেয়ে কঠিন কূটনৈতিক প্রশ্নের সামনে দাঁড়িয়ে? যে পাকিস্তান কয়েকদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করলো এবং কি কূটনৈতিক বিরাট সম্মান এবং গুরুত্বপূর্ণ আসন অর্জন করলো সারা বিশ্বে, কি আস্থা! সেই পাকিস্তান এখন কি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে সৌদি আরবের পক্ষে, নাকি কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে মুসলিম বিশ্বের স্বার্থ, পাকিস্তানের নিজের স্বার্থ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারের দিক তাকিয়ে এমন কোনো পদক্ষেপ তারা নেবে যে কারণে ওই যে সাপও মরে আবার লাঠিও ভাঙে না, এরকম কিছু হবে? সৌদি আরবের পক্ষে যদি পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ইরান এবং আমেরিকার সংঘাতে যে মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল সেই পরিচয় পাকিস্তানের হারিয়ে যাবে কিনা, এ প্রশ্নও কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। আর পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে নামে, তাহলে কি মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত হবে? এই অবস্থায় ভারতের অবস্থান কি হবে? এছাড়া যে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান খানিকটা সংকটে, সেই বেলুচিস্তান নিয়ে কি আরো বেশি সংকট গভীর হবে কিনা পাকিস্তানের সামনে? সুপ্রিয় দর্শক, আজকে আবেগ নয়, কৌশল, ভূ রাজনীতির বাস্তবতা এবং আঞ্চলিক সমীকরণ এবং এই মুহূর্তে প্রকৃতপক্ষে কি ঘটছে, এ সমস্তর আলোকেই আজকের ইনসাইটে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এই বিষয়টা কিন্তু মূলত মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই কেন্দ্রিক আলোচনা হবে না। এর গুরুত্বপূর্ণ একটা পোরশন থাকবে আমাদের দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কি প্রভাব পড়তে পারে, পাকিস্তান, বেলুচিস্তান, ভারত, এখানে কি প্রভাব পড়তে পারে, বাংলাদেশের তেলের বাজার, অর্থনীতি, শ্রম বাজার, এতে কি প্রভাব পড়তে পারে, এ সমস্ত নিয়েও ডিপ আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। আমি এই আলোচনার প্রথমেই বলেছিলাম যে পাকিস্তান কি আবারও ইতিহাসের সবচেয়ে কঠিন কূটনৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কিনা। কি সেই প্রশ্ন? ইরান এবং আমেরিকার ভেতরে যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান এবং সারা বিশ্বে যে সুনাম, সুখ্যাতি, সম্মান অর্জন করেছিল, সেই সম্মানটুকু ধরে রাখতে পারবে কিনা। অর্থাৎ তারা যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল এবং আমেরিকা, ইসরায়েল আর ইরানের মতো তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ, এই শক্তিশালী তিন দেশের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলো, চেষ্টা চালালো এবং ভূমিকা পালন করলো, সেই পরিচয়টা কি পাকিস্তান এখন মুছে দেবে কিনা? ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, মারাত্মক উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্নের জবাব খুঁজতে হবে সর্বপ্রথমে। আমি এখানে এক বাক্যে প্রথমে একটা উত্তর দিয়ে ফেলতে চাই। সেটি হচ্ছে এই: পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইয়েমেনের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সেই মধ্যস্থতাকারী হিসেবে যে সুনাম, সুখ্যাতি অর্জন করেছিল, যে সম্মানজনক একটা আসন পাকিস্তান বিশ্ব অঙ্গনে পেয়েছিল, সেটা হারাবে। আমার ব্যক্তিগত মতামত, আমার বিশ্লেষণ এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা হারাতে চায় কিনা পাকিস্তান, বা হারানো উচিত হবে কিনা, কি করবে পাকিস্তান এই অবস্থায়? এই প্রশ্নের জবাবে আমি বলবো যে যখন বিরাট ত্রিমুখী সংঘাত ইরান, ইসরায়েল, আমেরিকা, তখন যদি পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ নিতে পারে, তাহলে এখনো পাকিস্তানের সেই পথে হাঁটা উচিত। এবং এখানে পাকিস্তান একা না, পাকিস্তান কাতারকে সঙ্গে নিক, তুরস্ককে সঙ্গে নিক, মিশরকে সঙ্গে নিক, বা মধ্যপ্রাচ্যের আরও যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে নিক, সর্বোপরি পাকিস্তান চীনের সাহায্য নিক। চীন তো তার সবচেয়ে বিশ্বস্ত, কাছের, ঘনিষ্ঠ মিত্র।
চীনের সাথে তার বাণিজ্যের সম্পর্ক, চীনের সাথে তার নিরাপত্তার সম্পর্ক, চীনের সাথে তার সীমান্তের সম্পর্ক, চীনের সাথে তার আঞ্চলিক ভূ রাজনীতির কৌশলগত সম্পর্ক, চীনের সাথে তার আন্তর্জাতিক বলয়ের সম্পর্ক। চীনের সাহায্য নিক, সৌদি আরবও চীনকে সমীহ করে, মানে চীনের সাথে সৌদি আরবেরও সম্পর্ক ভালো আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো মতেই পাকিস্তানের উচিত হবে না সৌদি আরবের পক্ষে দাঁড়িয়ে ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া। এই জায়গায় পেছনের কথা একটু বলে আসি। কেন ইয়েমেনের হুতিদের সাথে পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রশ্ন আসছে? পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রশ্ন আসছে এই কারণে, আপনারা সবাই জানেন, আমি কম বেশি বলেছি আমার টক উইথ সিরাজ এই চ্যানেলে, এখানে বলা হয়নি, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ইরানের সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর যে দাফন এবং জানাজা অনুষ্ঠান হলো, তাতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের বা ইয়েমেনের সরকারি কর্মকর্তা, যেটা হুতি সমর্থিত সরকার, তাদের অনেক কর্মকর্তাকে জানাজা দাফন অনুষ্ঠানে ইরান বিমান পাঠিয়ে নিয়েছিল। যেদিন বিমান পাঠিয়ে নিতে এসেছিল সেদিনও ইরানের বিমানে হামলার জন্য সৌদি আরবের পক্ষ থেকে বিমান উড্ডয়ন করা হয়েছিল, যুদ্ধ বিমান। আবার যেদিন ইরান থেকে তাদের ইয়েমেনে পৌঁছে দিয়েছে সেদিন ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে। তখন এই বিষয়টাকে আসলে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, তারা পছন্দ করেনি। তারা বলেছিল যে সৌদি আরব যদি এইগুলো করে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আমরা হামলা চালাতে বাধ্য হব। এবং ইয়েমেন কিন্তু সৌদি আরবের আভা বিমানবন্দরে একটা হামলাও চালিয়েছিল। এরপরে যেহেতু সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে যুদ্ধবিরতি হয়েছে 2021 সালে, যুদ্ধ নেই এবং দুটোই প্রতিবেশী মুসলিম দেশ, সেক্ষেত্রে এখন সৌদি আরবের পক্ষ থেকেই আসলে ইয়েমেনের উপর থেকে আকাশপথের, স্থলপথের এবং নৌপথের অবরোধ তুলে নেওয়া উচিত ছিল, কিন্তু সৌদি আরব তা নেয়নি। এই প্রেক্ষাপটে এখন এমন সময় এই চাপ সৃষ্টি করেছে, এমন একটা কৌশল অবলম্বন করেছে ইয়েমেনের হুতিরা, যে বলেছে যে সৌদি আরব যদি ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, অবরোধ তুলে না নেয়, তাহলে আমরাও বাব আল মানদেব প্রণালীতে অবরোধ দিলাম, সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু তাই না, সৌদি আরবে কোনো জাহাজও যেতে পারবে না। এরপরে মুশকিল হয়েছে, সৌদি আরব বলেছে যে তারা হুতিদের এই বিষয়টা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, তার মানে সংঘাতে জড়িয়ে পড়বে। পরিস্থিতি এরকম। গত 2-3-4 দিনের এই সমস্ত নানান পয়েন্ট আলোচনা, ভেতরে ভেতরে অনেক জল্পনা, অনেক কিছু গড়াপিটা হচ্ছে। এর ভিতরে আজকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। সম্ভবত এই বিবৃতিটাই একটা ঝামেলার কারণ হয়ে গেল। এই বিবৃতিতে পাকিস্তান নিন্দা জানিয়েছে ইয়েমেনের, আবার উদ্বেগ প্রকাশ করেছে যে সৌদি আরব যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে খুব সমস্যা হবে। এটা ভালো, কিন্তু নিন্দা জানিয়েছে ইয়েমেনের, এটাও ভালো। পরে হুমকি দিয়েছে ইয়েমেনকে যে যদি হুতিরা পাকিস্তানের জাহাজে হামলা চালায় তাহলে ইয়েমেনের বিরুদ্ধে, হুতিদের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাবে। এই জায়গাটাই প্রশ্ন হচ্ছে, ইয়েমেনের হুতিরা এই যে বাব আল মানদেব প্রণালী আটকে দিল, কেন আটকে দিল? এটা পাকিস্তানের দেখা উচিত। সে তো মধ্যস্থতাকারী দেশ এবং আঞ্চলিক প্রভাবশালী দেশ। মুসলিম বিশ্বে পাকিস্তানের বিরাট একটা অবস্থান আছে। চীনের সাথে তার এত সম্পর্ক, কেন এই ব্যাপারে সাহায্য নিচ্ছে না চীনের? তারা সাহায্য নিক, তা না করে কেন তারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে? এই যখনই হুমকি দেবে তখন তো হুমকি পাল্টা হুমকি থেকেই তো সংঘাত ডেকে আনে। এবং বাব আল মানদেব প্রণালীতে যদি পাকিস্তান সৌদি আরবের হয়ে হুতিদের বিরুদ্ধে লড়াই করে, তা আলটিমেটলি হুতিদেরকে সৌদি আরবের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে অভিজ্ঞতা কিন্তু তাদের আছে। 2015 সাল থেকে হুতির যে যুদ্ধটা করে আসছিল, সেই যুদ্ধটা করে আসছিল মূলত সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে। সেই আরব জোটে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্দান, এই সমস্ত দেশ ছিল। এখন সৌদি আরব আর পাকিস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে করবে, কিন্তু এখানে বড় কিন্তু হচ্ছে, সেই যুদ্ধের কারণে একেবারে মুসলিম উম্মাহ বলতে যেটা, সেটা ধ্বংস হয়ে যাবে। মুসলিম বিশ্বে বিরাট ফাটল ধরবে। ইরান এবং আমেরিকা যখন যুদ্ধে, তখন নতুন করে সৌদি আরব আর ইয়েমেন যদি যুদ্ধে জড়িয়ে যায়, সেই যুদ্ধের ডাইমেনশন ছড়িয়ে পড়বে অন্যরকমভাবে, এবং সেই যুদ্ধের ডাইমেনশন হবে অন্যটা। পুরো মধ্যপ্রাচ্যে সংকটটা তৈরি হয়ে যাবে। তখন কে কাকে মারবে? সব কিন্তু মুসলিম ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশ বলা যায় সব। এই অবস্থায় পাকিস্তানের যথেষ্ট হিসাব নিকাশ করে পা ফেলার দরকার আছে। এখানে আর একটা প্রশ্ন, পাকিস্তান যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে
তাহলে কি মুসলিম বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে কিনা? হ্যাঁ, যথেষ্ট সম্ভাবনা আছে। তবে সেখানে অন্য একটা কথাও আছে, আমি সেটাও পরে বলছি। সম্ভাবনা আছে এই অর্থে, এমনিতেই তো শিয়া সুন্নির একটা প্রশ্ন আছেই মুসলিম বিশ্বে, এ বিরাট সংকট, এটা পশ্চিমারা এই সংকট তৈরি করে রেখেছে এবং আমরা মুসলমানরা সেটা ভালো করে চর্চা করে যাচ্ছি, এটা তো একটা আছেই। তারপরে নতুন করে যে সংকট হবে, ইরান কেন্দ্রিক একটা ব্লক তো আছে তৈরি, সেটা আরো জোরদার হবে। আর সৌদি কেন্দ্রিক যে ব্লক বা যে বিশ্ব আছে সেটা আরো জোরালো হবে। তাহলে যেখানে এই সময় ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের একটা ফয়সালার প্রশ্ন অথবা মীমাংসার প্রশ্ন, সেই জায়গায় পাকিস্তান, সৌদি আরব, ইয়েমেন, ইরান কেন্দ্রিক যে শক্তি বলয়, এগুলো যুদ্ধে জড়িয়ে পুরোটাই একটা নষ্ট করে দিলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যাবে। যেখানে ইরানের সাথে আমেরিকার এখন চূড়ান্ত বোঝাপড়ার একটা প্রশ্ন, হয় ডিপ্লোম্যাটিক হয়েতে নইলে যুদ্ধের ভেতরে, সেই জায়গায় পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে ওই দিকটা কিন্তু অন্ধকারে চলে যাবে। তখন ইসরায়েল এবং আমেরিকা কিন্তু দূরে দাঁড়িয়ে হাসতে পারবে যে লাগাও, মুসলমানরা শুরু করো, ইরান, সৌদি আরব, ইয়েমেন, পাকিস্তান, আমাদের আর যুদ্ধ করার দরকার নেই, তোমরা মরো। এই তোমরা মরো বলে ওরা আস্তে করে শরীরে পড়বে এবং হাততালি দেবে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দুর্বল অবস্থান এখন ছিল, যার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নতুন একটা পরিবেশ তৈরি হতে পারত এবং আন্তর্জাতিক অঙ্গনে যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সেটা ভেঙে যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছিল, এ সমস্ত সবকিছু নষ্ট হয়ে যাবে। আমেরিকা যে ডলারাইজেশনের প্রশ্ন ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। বেলুচিস্তানে যে সংকটটা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই সংকটটা আরো ঘনীভূত হবে। বেলুচিস্তানে যারা স্বাধীনতাকামী আছে, যারা স্বাধীনতা চায়, বিচ্ছিন্নতাবাদী আছে, তারা কিন্তু স্বাধীনতার আন্দোলন জোরদার করবে এবং সেখানে ভারতের কি ভূমিকা হবে? নিশ্চিতভাবে ভারত খুশি হবে এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামীদেরকে ইন্ধন দেবে। এপাশে ভারত উপরে নিরপেক্ষতা বজায় রাখবে, কিন্তু সে সৌদি আরবের সাথেও সম্পর্ক রাখবে, ইরানের সাথেও রাখবে, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামীদের সাথেও রাখবে, অন্যদের সাথেও রাখবে। মাঝখান দিয়ে বেলুচিস্তানের আন্দোলনের প্রতি কিন্তু তারা সমর্থন দিয়ে একটা কিছু করার চেষ্টা করবে। এই সময় বেলুচিস্তান কেন্দ্রিক নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে, যেটা পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে। এবং বেলুচিস্তানের সাথে যেহেতু ইরানের সিস্তান বালুচিস্তানের সীমান্ত রয়েছে, সম্পর্ক রয়েছে, সেখানেও আর একটা সংকট তৈরি হবে। অথচ এই সিস্তান বেলুচিস্তানের এই সীমান্ত দিয়ে পাকিস্তানের সাথে ইরানের বিরাট রেল যোগাযোগ গড়ে ওঠার প্রক্রিয়া রয়েছে, রেল লাইন তৈরি হচ্ছে, চালু হবে। গতকালকে 21শে জুলাই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রেলমন্ত্রী পাকিস্তান সফর করে গেল এবং তারা বলে গেল যে এই প্রজেক্টগুলো দ্রুত আমরা শুরু করতে চাই, শুরু করে ইরান এবং পাকিস্তানের মধ্যকার অনেক যোগাযোগ বেড়ে যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, দুই দেশের সীমান্তের মানুষের জীবনধারায় পরিবর্তন আসবে, তাদের জীবনমান, আয় ইনকাম বাড়বে, অনেক কিছু সংকট সমাধান হবে। যখন বেলুচিস্তানের মানুষের আয় ইনকাম বেড়ে যাবে, তখন তো তারা অনেক কিছু আন্দোলন বাদ দেবে নিজেরাই, যে আমাদের এই সরকারের অধীনেই তো আমরা ভালো কিছু পাচ্ছি। কিন্তু যদি পাকিস্তান জড়িয়ে যায় তাহলে অনেকগুলো সংকট তার ভেতরেই তৈরি হবে। এবং আরো একটা গুরুতর ব্যাপার রয়েছে, পাকিস্তানে কিন্তু প্রচুর শিয়া মুসলমান। ইয়েমেন কেন্দ্রিক যদি এই যুদ্ধ জড়িয়ে যায়, তখন কিন্তু শিয়া সুন্নির প্রশ্ন একটা আলটিমেটলি হয়তো এসে যাবে। তখন পাকিস্তানের ভেতরে নানান রকমের সংকট তৈরি হবে, শিয়া সুন্নি দ্বন্দ্ব হবে এবং শিয়ারা কিন্তু ভেতরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করবে, আর এক সংকট তৈরি হবে। ওপাশে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু এখন ভালো না, তারাও সুবিধা নেওয়ার, সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সবচেয়ে বড় সংকট তৈরি হবে চীনের জন্য। চীন যে বিকল্প পথে ইরানের সাথে একটা বাণিজ্য করতো পাকিস্তানের ভেতর দিয়ে, সেই বাণিজ্যটা মার খেয়ে যাবে, চীনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। বাব আল মানদেব প্রণালীতে যদি যুদ্ধ শুরু হয় এইভাবে, আর হরমুজ প্রণালী তখন আরো কঠোর হবে, তার মানে দুই প্রণালী দিয়ে ব্যবসা বাণিজ্য, তেল রপ্তানি আমদানি সমস্ত সবকিছু বন্ধ হয়ে যাবে। এই পাকিস্তান শুধুমাত্র জড়িয়ে যাওয়ার কারণে শুধুমাত্র পাকিস্তান, ইয়েমেন, ইরানের ভেতরে সংকটটা তৈরি হবে না, সৌদি আরবের ভেতরে সংকট তৈরি হবে না। এটা যেমন ছড়িয়ে পড়বে পাকিস্তানের জন্য, তেমনি দক্ষিণ এশিয়ার জন্য, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য, এবং সেটা সারা বিশ্বের জন্য অনেক বড় সংকট ডেকে আনবে। এখন যে সংকট তৈরি হয়েছে এর চেয়ে বেশি বড় সংকট তৈরি হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই পাকিস্তানকে
ভাবতে হবে যে আমরা আমাদের দেশের জন্য সংকট তৈরি করব কিনা, আমরা ভারতকে বা আমাদের শত্রুপক্ষ যারা আছে তাদেরকে সুবিধা করে দেব কিনা, আমরা বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামী যারা আছে তাদের সুবিধা করে দেব কিনা, আমরা প্রতিবেশী দেশ ইরানের সাথে শত্রুতায় জড়িত হব কিনা, আমরা ইয়েমেনের সাথে জড়িত হয়ে মুসলিম বিশ্বকে ডিভাইড করে দেবো কিনা, দুই ভাগে বিভক্ত করে দেবো কিনা, আমরা আঞ্চলিক যে বলয়টা গড়ে উঠতে চেয়েছিল ইরান, পাকিস্তান, তুরস্ক, কাতার, সৌদি আরব, এই কেন্দ্রিক এই বলয়টা গড়ে তুলবো নাকি সৌদি আরবকে নিয়ে ভাগাভাগির যুদ্ধে লিপ্ত হয়ে পড়ব, যেখানে পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা কিছুদিনের যে তৎপরতা সেটাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে এরকম আশা তৈরি হয়েছিল বা মধ্যপ্রাচ্য অঞ্চলে এরকম আশা তৈরি হয়েছিল যে পাকিস্তান, ইরান, মিশর, তুরস্ক, সৌদি আরব, কাতার এই সমস্ত দেশ মিলে একটা বলয় গড়ে উঠবে। এই বলয়ে যেমন শান্তি নিরাপত্তার অঙ্গীকার থাকবে, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিরাপত্তা প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে। তাহলে কিন্তু একটা নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠতে পারতো পাকিস্তানের ভূমিকার কারণে, এবং এর থেকে নতুন একটা বিশ্ব ব্যবস্থাও গড়ে উঠতে পারতো। সেই জায়গায় পাকিস্তান যদি জড়িয়ে যায় তাহলে সমস্ত সবকিছু ভাঙচুর হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, বানচাল হয়ে যাবে। এই জায়গায় পাকিস্তানকে ভাবতেই হবে যে আমরা কোনটা করব। পাকিস্তানের ডিপ্লোম্যাটরা, পাকিস্তানের সরকার বা পাকিস্তানের সেনাপ্রধান যিনি ডিপ্লোম্যাটের ভূমিকাও পালন করলেন, তারা কেউ কিন্তু অবুঝ না। পাশাপাশি আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো মুসলিম বিশ্ব, বিশেষ করে তুরস্ক, মিশর, কাতার এই সমস্ত দেশকে এখন সক্রিয় হতে, কূটনৈতিক উদ্যোগ নিতে, যাতে এই রকমের আত্মঘাতী এবং ভ্রাতৃঘাতী সংঘাতের দিকে পাকিস্তান, ইয়েমেন, ইরান, সৌদি আরব না যায়। আমি এবার আরেকটু বলি, পাকিস্তান যদি এই ধরনের সংঘাতে জড়িয়ে যায় তাহলে বাংলাদেশের সমস্যাটা কি? আপনারা সবাই জানেন পাকিস্তান যেমন প্রচুর পরিমাণে জনশক্তি রপ্তানি করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আমরাও বাংলাদেশ প্রচুর পরিমাণে জনশক্তি রপ্তানি করি মধ্যপ্রাচ্যে। পাকিস্তান যদি এই যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধের গণ্ডি কিন্তু বৃহৎ হয়ে যাবে, বড় হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ভীষণ রকমের প্রভাব ফেলবে, অনেক বড় বিস্তৃত যুদ্ধ হবে। তখন নতুন নতুন জনশক্তি পাঠানো তো দূরের কথা, যারা আছে তাদের জন্য টেকা মুশকিল হয়ে যাবে, তারা টিকতে পারবে না। তাহলে পাকিস্তান, বাংলাদেশ সবাই এখানে বাজার হারাবে, শ্রম বাজার যেটা সেটা হারাবে। যখনই এইরকম যুদ্ধ শুরু হবে তখন রেমিটেন্সের প্রবাহ কমে যাবে, পাকিস্তান, বাংলাদেশ সবারই অর্থনৈতিক সংকুচিত হবে, তেলের দাম, গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে। তখন বাংলাদেশ, পাকিস্তান দুটো দেশই তুলনামূলক দুর্বল অর্থনীতি দেশ, অনেক বড় চাপে পড়ে যাবে জ্বালানি খাতে। জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত সব কিছুর দাম বেড়ে যাওয়া। তাহলে এই চাপ সামাল দেবো কী করে? অভ্যন্তরীণ বাজার একেবারে অস্থিতিশীল হয়ে উঠবে, আমাদের যে সমস্ত সম্ভাবনা তৈরি হতো সে সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমরা বাংলাদেশে দ্রুত একটা আইন পাশ করে, দ্রুত সংশোধন করে দ্রুত বিনিয়োগ আনার চেষ্টা করছি, যখনই এই রকমের সংকট তৈরি হবে তখন কিন্তু এই সমস্ত বিনিয়োগকারীরা আসবে না। কারণ জ্বালানি আপনার আছে কিনা, বিদ্যুৎ আপনার লাগাতার সরবরাহ করতে পারবেন কিনা, এই সমস্ত দেখেই কিন্তু বিদেশিরা বিনিয়োগ করতে চায়। যখন পাকিস্তান এই ধরনের সংকট তৈরি করে ফেলবে তখন কিন্তু আমরা সব হারাবো। একই সাথে আমাদের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এর প্রত্যেকটার ঝুঁকি বেড়ে যাবে, মানে দেশের অর্থনীতি খুবই নাজুক অবস্থায় চলে যাবে। যখন এই রকম বাড়বে তখন আমাদের পোশাকের যে তৈরি পোশাক আমরা রপ্তানি করি, সবচেয়ে বড় খাত যেটা, সেখানেও চাপ পড়বে। এই সমস্ত বিবেচনা করে, অর্থাৎ একটা পাকিস্তান যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সারা বিশ্বে তার কী প্রভাব পড়ছে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আমি মনে করি এই জায়গায় বাংলাদেশ সরকারও দ্রুত কূটনৈতিক পদক্ষেপ, দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে পারে। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যের সংকটে তিনি খুবই তৎপর ছিলেন। সেই সংকট মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ভেতরে যাতে এইরকম যুদ্ধবিগ্রহ না থাকে, তিনি সবসময় সেই চেষ্টা করেছেন, সেই তৎপরতা চালিয়েছেন তিনি যতদিন বেঁচে ছিলেন। এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায়, তিনি প্রধানমন্ত্রী, তিনিও দ্রুত এই মুহূর্তে উদ্যোগ নিতে পারেন। এই যুদ্ধ পরিস্থিতি যাতে তৈরি না হয় সেক্ষেত্রে পাকিস্তানে দূত পাঠাতে পারেন, ইরানে পাঠান, ইয়েমেনের সাথে যোগাযোগ করতে পারেন, তারপরে সৌদি আরবের সাথে তো অবশ্যই, সৌদি আরবের সাথে বাংলাদেশের এই মুহূর্তে খুবই ভালো সম্পর্ক। সমস্ত সব কিছু মিলে অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের পক্ষ থেকে, তুরস্কের পক্ষ থেকে, মালয়েশিয়ার পক্ষ থেকে নেওয়া যেতে পারে,
মিশর, কাতার সবার পক্ষ থেকে দেওয়া যেতে পারে। তা না হলে কিন্তু এটা ভয়াবহ সংকট তৈরি করে ফেলবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা কি মোটামুটি এরকমেরই চিন্তা করছেন বা চিন্তা করবেন, নাকি এই সময় আপনারা কোনো ভিন্ন বিশ্লেষণ দিতে চান? আপনাদের কাছে প্রশ্ন, মতামত দিতে পারেন। পাকিস্তান যদি জড়িয়ে যায় তাহলে সেটা কি পাকিস্তানের জন্য ভালো হবে? মুসলিম বিশ্বের জন্য ভালো হবে? আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যও কি আদৌ ভালো হবে? বাংলাদেশের জন্য কি ভালো হবে? কোনো কিছুই তো ভালো হওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।